নমস্কার। এসএলএসটি পিজি এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের যে চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় থেকে আমরা শর্ট প্রশ্ন উত্তরগুলো করছিলাম, আজকে তার 9 নম্বর অধ্যায়, শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, মেজারমেন্ট অ্যান্ড এভলিউশন ইন এডুকেশন। এখান থেকে সর্বমোট 120টি প্রশ্ন সলভ করেছি আমরা। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন শুরু করছি অধ্যায় 9, শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন। এভলিউশন কি? কোনো বিষয়ের গুণগত ও পরিমাণগত মূল্য নির্ধারণ করাকেই এভলিউশন বলা হয়। ইওইপির ফুল ফর্ম কি? এভলিউশন অফ এডুকেশন প্ল্যান। নেক্সট, ফর্মেটিভ এভলিউশন কাকে বলে? ফর্মাটিভ সামাটিভ এভলিউশনের নাম আমরা শুনেছি, তা ফর্মাটিভ এভলিউশন কাকে বলছে? শ্রেণীকক্ষে পঠন পাঠন চলাকালীন শিক্ষার্থীর সাফল্যতা কতটা অর্জন করছে তার পরিমাপটি যার মাধ্যমে করা হয় সেটি হচ্ছে ফর্মাটিভ এভলিউশন। ভেঙে ভেঙে ছোট ছোট করে করে। আর সামাটিভ হচ্ছে বছরের শেষে একবারে যে পরীক্ষাটা নেওয়া হয় সেটা হচ্ছে সামাটিভ। নেক্সট, মূল্যায়ন হলো যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি পরিমাণগত ও গুণগতভাবে কতখানি বাস্তবায়িত হয়েছে তা পরিমাপ করা হয়। উক্তিটি কে করেছেন? ওয়েসলি। নেক্সট, ব্যক্তি বা সমাজ বা উভয়ের বিচারে যা ভালো বাঞ্ছনীয় মূল্যায়ন তাই বিবেচনা করে। বক্তারা কে? রেমার্স ও গেজ। রেমার্স ও গেজ। নেক্সট, মূল্যায়ন কেবলমাত্র পুঁথিগত পারদর্শিতায় সীমাবদ্ধ নয়, পাঠ্য বহির্ভূত দিক যেমন মনোভাব, আগ্রহ, আদর্শ চিন্তার রূপ, স্বাস্থ্য, কাজের অভ্যাস এবং সামাজিক অভিযোজনের ক্ষমতাও এর অন্তর্ভুক্ত। উক্তিটি কোন কমিশনে? মুদালিয়া কমিশনের। নেক্সট, মূল্যায়ন হলো প্রমাণ হিসেবে ধারাবাহিক তথ্য সংগ্রহ ও তার ব্যাখ্যা যা মূল্যবোধের নিরিখে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হয়। উক্তিটি কে করেছেন? সিই বেবি। নেক্সট, ব্লুম কর্তৃক প্রদত্ত মূল্যায়নের ত্রিভুজের অন্তর্ভুক্ত কি কি? যে তিনটি ভাগ আছে ত্রিভুজের, একটি হচ্ছে শিক্ষার লক্ষ্য, তারপর শিখন অভিজ্ঞতা, তারপর মূল্যায়ন পদ্ধতি, এই তিনটি আছে। নেক্সট, মূল্যায়নের চতুর্থ মাত্রায় কি আছে? মূল্য বিচারকরণ। এটি কে উল্লেখ করেন? গ্রোনল্যান্ড। নেক্সট, কনসেপ্ট অফ এভলিউশন ইন এডুকেশন, এটি প্রকাশিত হয় কোথায়? এনসিইআরটি দ্বারা কনসেপ্ট অফ এভলিউশন ইন এডুকেশন প্রকাশিত হয়। নেক্সট, ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস বইটির রচয়িতা কে? ব্লুমস। নেক্সট, কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা কোন কমিশনে বলা হয়েছে? মুদালিয়া কমিশনে। নেক্সট, স্টেনকুইটের যান্ত্রিক অভিক্ষাটি কি? বুদ্ধির অভিক্ষা। নেক্সট, বুদ্ধাঙ্কের ধারণার প্রবর্তক কে? স্টার্ন। নেক্সট, সর্বপ্রথম প্রতিফলন অভিক্ষা নামকরণ কে করেছিলেন? ফ্র্যাঙ্ক। নেক্সট, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি? শিক্ষামূলক কর্মসূচির কার্যকারিতা বিচার করাই হচ্ছে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রধান উদ্দেশ্য। মূল্যায়নের তিনটি মাত্রা কে উল্লেখ করেছেন? বেঞ্জামিন ব্লুমস। নেক্সট, দক্ষতা কোন ধরনের শিখন উদ্দেশ্য? সাইকোমোটর। চারটি ফুলফর্ম আছে: সিআরসি কিউমুলেটিভ রেকর্ড কার্ড, এআরসি অ্যানাকোডাটাল রেকর্ড কার্ড, এনআরটি নর্ম রেফারেন্স টেস্ট, সিআরটি ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট। নেক্সট, সেলডনের মতে ব্যক্তিত্বের টাইপ বা পার্সোনালিটি টাইপ কত প্রকারের? 3 প্রকারের। বেঞ্জামিন ব্লুমস শিক্ষার আচরণগত উদ্দেশ্যের ক্ষেত্রভেদে যে 3টি ভাগ করেছেন সেগুলো কি কি? অনুভূতিমূলক স্তরের উদ্দেশ্য, দক্ষতামূলক স্তরের উদ্দেশ্য, জ্ঞানমূলক স্তরের উদ্দেশ্য। নেক্সট, নিচের কোনটি মূল্যায়ন ও পরীক্ষার মধ্যে পার্থক্য? এভ্যালুয়েশন আর এক্সামিনেশনের মধ্যে পার্থক্য ভালো করে দেখবেন।
মূল্যায়ন আর পরীক্ষা এই দুটোর মধ্যে পার্থক্য কি? 1 নম্বর পার্থক্য হচ্ছে মূল্যায়নের অর্থ ব্যাপক কিন্তু পরীক্ষার অর্থ সংকীর্ণ। মূল্যায়ন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া কিন্তু পরীক্ষা তাৎক্ষণিক প্রক্রিয়া। মূল্যায়নের উদ্দেশ্য ব্যাপক ও বহুমুখী, অপরদিকে পরীক্ষার উদ্দেশ্য অত্যন্ত সংকীর্ণ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মূল্যায়নের মৌলিক নীতি? আচরণ পরিবর্তন বিচারকরণ, শিক্ষার উদ্দেশ্য বিচারকরণ, 3 নম্বর জটিল আচরণ বিচারকরণ। নেক্সট, পরিমাপ হলো কোনো বস্তুকে স্বীকৃত নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যার দ্বারা প্রকাশ করা। বক্তাকে স্টিভেন্স। নেক্সট, পরিমাপ হলো কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য কি পরিমাণে রয়েছে তার সংখ্যামূলক বর্ণনা। উক্তিটি কে করেছেন? হেলেন স্টার্ডটা। উচ্চারণটা দেখে নেবেন। নেক্সট, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব কি? অগ্রগতির তুলনা, পাঠ্যক্রম বিচার, শিক্ষাগত নির্দেশনা দান। এগুলো হলো মূল্যায়নের গুরুত্ব। কেন আমরা মূল্যায়ন করব শিক্ষাক্ষেত্রে? অগ্রগতি কতটা হয়েছে সেটা দেখব, পাঠ্যক্রমগুলো ঠিক আছে কিনা সেটাও আমরা লক্ষ্য রাখবো, যেটা পড়াশোনা করছি যে পাঠ্যক্রমের আন্ডারে, আর শিক্ষাগত নির্দেশনা, পরবর্তীকালে কি করলে ভালো, কি পরবর্তী বা ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা দেওয়া। নেক্সট, নিচের কোনটি মূল্যায়নের কৌশল? পরীক্ষামূলক কৌশল, আত্মবিবৃতিমূলক কৌশল, পর্যবেক্ষণ ভিত্তিক কৌশল। নেক্সট, অ্যাসেসমেন্টের উপযোগিতা কি? 1 নম্বর, অ্যাসেসমেন্টের মাধ্যমে কোনো পাঠ্যক্রম পরিবর্ধন বা পরিমার্জন করার প্রয়োজন আছে কিনা তা জানা যায় বা বোঝা যায়। নেক্সট, শিক্ষকের মান পর্যালোচনা করতে অ্যাসেসমেন্টের প্রয়োজন। শিক্ষকদের কেমন শিক্ষকরা, তার জন্য অ্যাসেসমেন্ট করা দরকার। কোনো কর্মসূচির উদ্দেশ্য কি পরিমাণে অর্জিত হয়েছে বা হচ্ছে তার পর্যালোচনার জন্য অ্যাসেসমেন্ট অবশ্যই প্রয়োজন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিও লাইক করুন, শেয়ার করুন। নেক্সট প্রশ্ন, অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের সুবিধা কি? 1 নম্বর, পাঠ্যসূচিকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে পঠন পাঠন পরিচালনা করার ফলে শিক্ষার্থীদের একসঙ্গে বেশি চাপ পড়ে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের দুর্বলতা বুঝতে পারে, ফলে প্রয়োজন মতো তিনি পাঠদান পদ্ধতি পরিবর্তন করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব দিতে পারেন। এগুলো হলো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের সুবিধা। বহি অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য কি? অভিজ্ঞাপত্র মূল্যায়ন করেন বহিঃপরীক্ষক, শিক্ষক দ্বারা পক্ষপাতিত্বের সুযোগ নেই। যেমন স্কুলের পরীক্ষা টরীক্ষা হলে শিক্ষকদের চেনা পরিচিতির উপরে একটি নাম্বার নির্ভর করে, কিন্তু বাইরের শিক্ষক দ্বারা পরীক্ষার খাতা দেখলে সেটা কিন্তু হয় না। নেক্সট, একটি উত্তম পদ বা প্রশ্নের কাঠিন্য মান এবং পার্থক্য নির্ণয়ের ক্ষমতা যথাক্রমে কেমন হওয়া উচিত? 50 থেকে 60 এর মধ্যে হওয়া উচিত কাঠিন্যতার মান। নেক্সট প্রশ্নের 1 নম্বর সম্ভাবনা হলে পরীক্ষার রোল নাম্বার, 2 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানে দেও নাম্বার, 3 নম্বর হচ্ছে ফুটবলারদের নাম্বার। এই যে 3 ধরনের নাম্বারের কথা আমরা দেখতে পাচ্ছি, এই নাম্বারগুলোর ক্ষেত্রে আমরা কোন স্কেল ব্যবহার করি? সেই স্কেলগুলো হচ্ছে নাম সূচক স্কেল। নেক্সট প্রশ্ন, নাম সূচক স্কেলগুলি কেমন হয়? নাম সূচক স্কেলগুলো এমন হচ্ছে যেগুলো যোগ বিয়োগ গুণ কোনোটাই করা যায় না, কারণ একজনের রোল নাম্বার 5, তা তো 5ই থাকবে, যোগ বিয়োগ করার তো কোনো ব্যাপার নেই সেগুলো, সেই জন্য বলছে এগুলো নাম সূচক স্কেল। নেক্সট, 1 নম্বর সম্ভাবনা শ্রেণীকক্ষে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে কেউ। 2 নম্বর সম্ভাবনা ধনী উচ্চবিত্ত মধ্যবিত্ত। 3 নম্বর সম্ভাবনা অতি ভালো ভালো মোটামুটি। এই উপরের বক্তব্যটিতে যে স্কেলটি ব্যবহার করা হয় এটা হচ্ছে ক্রম সূচক স্কেল, কারণ একজন প্রথম, শ্রেণীকক্ষে তো একজনই প্রথম থাকবে, দ্বিতীয়ত প্রথম তো 2 জন থাকতে পারে না, একজনের রোল তো একই হবে, একের পরে যে থাকবে তার রোল তো 1 হবে না 2 হবে, তাহলে এটা 1 2 3 4 এভাবে হয়ে আসছে, সেজন্য এটা ক্রম সূচক স্কেল। নেক্সট, কাপড়ের দৈর্ঘ্য উল্লেখ করা, বাড়ির উচ্চতা নির্ধারণ করা, বস্তুর ওজন ঠিক করা,
এগুলো উপরোক্ত ক্ষেত্রগুলো যে স্কেল ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে আনুপাতিক স্কেল। কাপড়ের দৈর্ঘ্য কতটা লাগবে না লাগবে তা নির্দিষ্ট নয়। বাড়ির উচ্চতা নির্ধারণ, প্রত্যেকটা বাড়ি যে একই রকম হবে তার কোনো কথা নেই, ছোট বড় উঁচু নিচু যা খুশি হতে পারে। বস্তুর ওজন এক এক রকম হতে পারে। এটা হচ্ছে অনুপাতিক স্কেল। অনুপাতিক স্কেলের বৈশিষ্ট্য কি? এককগুলো সমান, শূন্যের অবস্থান আছে, আঙ্কিক প্রক্রিয়া সাপেক্ষ। নেক্সট প্রশ্ন, একটি প্রশ্নপত্রে রচনাত্মক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো কিভাবে বিন্যস্ত হবে, মানে আমরা পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো দিয়ে থাকি। প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, পরে থাকবে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এবং সবশেষে থাকবে রচনাত্মক প্রশ্ন, যেটা আমরা পরীক্ষায় করে থাকি প্রশ্ন রেডি করার সময়। সম্রাট আকবরের রাজ্য শাসন প্রণালী আলোচনা করো। এই ধরনের যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্ন রচনাত্মক প্রশ্নের কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছে বর্ণনামূলক শ্রেণীভুক্ত। আলোচনা করো, এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো বর্ণনামূলক প্রশ্নের মধ্যে পড়ছে। এরপরে কি আছে? রচনাত্মক পরীক্ষা শিক্ষার প্রতি নেতিবাচক মূল্যবোধ গড়ে তোলে। এটি কোন কমিশনের বক্তব্য? বিশ্ববিদ্যালয় কমিশনের বক্তব্য। নেক্সট প্রশ্ন, একজন শিক্ষক একই প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় বিভিন্ন নম্বর দিয়েছেন, এর কারণ কি? প্রশ্নটি ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট। শিক্ষায় কেন্দ্র ও রাজ্য উভয়ের নিয়ন্ত্রণ থাকা উচিত, যুক্তিসহ আলোচনা করো। উপরের প্রশ্নটি রচনাত্মক প্রশ্নের কোন শ্রেণীভুক্ত? বিচারমূলক শ্রেণীভুক্ত। নিরক্ষরতা দূরীকরণ একটি বাস্তব পরিকল্পনা করো। নিরক্ষরতা দূরীকরণের একটি বাস্তব পরিকল্পনা করো। উপরের প্রশ্নটি কোন শ্রেণীভুক্ত? সৃজনাত্মক প্রশ্নের শ্রেণীভুক্ত। নেক্সট, পশ্চিমবঙ্গের বেকার সমস্যা দূরীকরণের 3টি প্রস্তাব দাও। উপরের প্রশ্নটি কোন শ্রেণীভুক্ত? প্রয়োগমূলক। গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ করো। তাহলে এরা বিশ্লেষণাত্মক মানে বিশ্লেষণমূলক শ্রেণীভুক্ত। সুবিধা অসুবিধাগুলো লেখো। নেক্সট প্রশ্ন, সিআরসিতে কি ধরনের তথ্য সংরক্ষিত হয়? ব্যক্তিগত বায়োডাটা, শিক্ষাগত পারদর্শিতা ও শারীরিক স্বাস্থ্য। নেক্সট প্রশ্ন, কেলভিন স্কেল কি, বা কেলভিন স্কেলের উদাহরণ দেন। আনুপাতিক স্কেল, সেটা হচ্ছে কেলভিন স্কেল। আনুপাতিক স্কেলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে কি ব্যবহার করা হয়? মিন এবং মিডিয়ান। ব্যক্তির দৈর্ঘ্য, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক জীবন সম্পর্কিত তথ্যাবলী সামঞ্জস্যপূর্ণ এবং ক্রমিক তালিকাবদ্ধ রূপেই হলো একটি কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এইটি কোন কমিশনের বক্তব্য? মাধ্যমিক শিক্ষা কমিশনের বক্তব্য। নেক্সট প্রশ্ন, যদি কোনো প্রশ্নের কাঠিন্য মান 90% হয় তাহলে প্রশ্নটি কেমন হবে? খুব সহজ। কাঠিন্য মান 90% বলতে বোঝাচ্ছে 90% স্টুডেন্টই এর রেজাল্ট মানে এই প্রশ্নের উত্তর দিতে পেরেছে। মানে যে ক্লাসে পরীক্ষা হয়েছে তার 90% স্টুডেন্টই এই প্রশ্নটির উত্তর দিতে পেরেছে, কারণ যখন সবাই দিতে পারছে তাহলে প্রশ্নটি খুবই সোজা। একটি ক্লাসে কত শতাংশ স্টুডেন্ট প্রশ্ন উত্তর দিতে পারছে তার উপরে প্রশ্নের কাঠিন্যতা মান নির্ণয় হয় বা নির্ভর করে। তাহলে এখানে যদি কাঠিন্যতা মান 25 হতো বা 10 হতো তাহলে বুঝতে হবে যে প্রশ্নটি খুব কঠিন হয়েছে। উল্টো মনে রাখবেন সবসময়। নেক্সট, মনোভাব বা প্রতিস্থাপন বলতে কি বোঝায়? কোনো বিষয়ের প্রতি কোনো বিষয়ের প্রতি আবেগ যুক্ত মানসিকতা, এটাই হচ্ছে মনোভাব বা প্রতিস্থাপন। নেক্সট প্রশ্ন, কোনো প্রশ্ন বা পদের কাঠিন্য মান নির্ণয় করা হয় কিসের উপর? সফল শিক্ষার্থীদের শতাংশের উপর, যেটা বলছিলাম একটু আগে। নেক্সট প্রশ্ন, 15 বছরের কিশোরীদের গড় উচ্চতা শনাক্ত করার জন্য কোন প্রকার আদর্শ মান ব্যবহার করা সর্বোৎকৃষ্ট? বয়স আদর্শ মান। সোসিওগ্রাম এর উদ্ভাবককে? ফোস্ট্রি
এবং কার্ডস। নেক্সট প্রশ্ন, প্রশ্নাবলী, শিডিউল, চেকলিস্টকে এক ধরনের কি? এটা এনকোয়ারি ফর্ম। এনকোয়ারি ফর্ম হচ্ছে প্রশ্নাবলী, শিডিউল, চেকলিস্ট, এগুলো হলো এনকোয়ারি ফর্ম। নেক্সট প্রশ্ন, 200 জন শিক্ষার্থীর মধ্যে যদি 50 জন একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়, অর্থাৎ 150 জন ভুল উত্তর দিয়ে থাকে, সেক্ষেত্রে প্রশ্নটির কাঠিন্য মান কি হবে? 50কে আমরা 200 দিয়ে যদি ভাগ করি তাহলেই যেটা বাড়াবে সেটা। দেখে নিন, 50কে যদি 200 দিয়ে আমরা ভাগ করি তাহলে 0.25 কিন্তু বেরোচ্ছে। নেক্সট প্রশ্ন, মোটর ডেক্সটিরিটি অভিক্ষা কি ধরনের ক্ষমতার পরিমাপ করে? প্রবণতা। নেক্সট প্রশ্ন, মনোভাব পরিমাপে বিবৃতিগুলির স্কোর মান নির্ণয়ের জন্য কে অগিভ বা অজাইভের সাহায্য নিয়েছেন? থার্স্টোন। এটার উচ্চারণ অগিভ বা অজাইভ, যে যেটাই করুক না কেন। আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট প্রশ্ন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কে শিক্ষকদের মতামত জানার জন্য সার্ভে করার ক্ষেত্রে কোন ধরনের কৌশল সর্বাপেক্ষা উপযোগী? প্রশ্নাবলীর মাধ্যমে। নেক্সট, অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? তথ্য সংগ্রহ করা, তার ব্যাখ্যার জন্য বিন্যাস করা, তার ভিত্তিতে শিক্ষার্থীর পারদর্শিতা বিচার করা। নেক্সট প্রশ্ন, কর্মকালীন মূল্যায়ন ফরম্যাটিভ এভালুয়েশন ও কর্মসমাপ্তিতে মূল্যায়ন সামেটিভ এভালুয়েশন এর কথা সর্বপ্রথম কে উল্লেখ করেন? মাইকেল সেরিভান। নেক্সট প্রশ্ন, ফরম্যাটিভ এভালুয়েশনের উদ্দেশ্য কি? পাঠদান চলাকালীন শিক্ষক ও ছাত্র উভয়কে সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে নিরবিচ্ছিন্ন তথ্য সরবরাহ করে এই ফরম্যাটিভ এভালুয়েশন। ছোট ছোট ভাগ করে আমরা যখন ছাত্রছাত্রীদের পরীক্ষা নেব, এভালুয়েশন করব, ততটুকু পড়াশোনা তাদের ঠিকঠাক হয়েছে কিনা সেটা জানতে পারবো আমরা। 2 নম্বর পয়েন্ট কি? শিক্ষার্থীদের সংশোধনমূলক পাঠদানের প্রয়োজন আছে কিনা সে সম্পর্কে তথ্য সরবরাহ করা। নেক্সট প্রশ্ন, গঠনগত মূল্যায়নের উদাহরণগুলো হলো শ্রেণী পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা। ক্লাস টেস্ট, যেটাকে বলা ক্লাস টেস্ট, উইকলি টেস্ট, এগুলো হচ্ছে ফরম্যাটিভ এভালুয়েশন। নেক্সট প্রশ্ন, বৈশিষ্ট্য ভিত্তিক অভিক্ষার সুবিধাগুলো কি? এই অভিক্ষার মাধ্যমে কৃতী শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের চিহ্ন করা যায়। একটি নির্দিষ্ট ধারণা কোনো স্তর পর্যন্ত শিক্ষার্থীদের আয়ত্ত করতে তা নির্ধারণ করা যায়। নেক্সট প্রশ্ন, সর্বোৎকৃষ্ট স্কেলের উদাহরণ কি? আনুপাতিক স্কেলকে সর্বোৎকৃষ্ট স্কেল বলা হয়। নেক্সট প্রশ্ন, বৈশিষ্ট্য ভিত্তিক অভিক্ষার বৈশিষ্ট্য কি? সিআরটির বৈশিষ্ট্য কি? শিক্ষার্থীর পাঠ্যক্রম ভিত্তিক দক্ষতা অর্জনের পরিমাপ করা। 2 নাম্বার, এই অভিক্ষা শিক্ষণ প্রক্রিয়া একটি নির্দিষ্ট স্তরে বা পর্যায়ে করা হয়। 3 নাম্বার, এই অভিক্ষার সাহায্যে পাঠ্যক্রম পরিকল্পনার নির্দেশনার অগ্রগতি, শিক্ষার্থীদের দলগত ক্রিয়া প্রতিক্রিয়া মূল্যায়ন করা যায়। নেক্সট প্রশ্ন, ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের নম্বর দিয়ে চিহ্নিত করা একটি কোন স্কেলের উদাহরণ? নামসূচক স্কেল। এই যে আমরা জানি কোন ফুটবলার বা কোন ক্রিকেটারের পিছনে 10 নাম্বার, 7 নাম্বার, যে জার্সির পেছনে যে নাম্বারগুলো থাকে, এগুলো চিহ্নিত করা হয় কি? এই নাম্বারের জার্সি এই ব্যক্তি পরিধান করে, এটা হচ্ছে কোনো একজনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে কোনো নামসূচক স্কেল। নামসূচক স্কেলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? মোড। নেক্সট প্রশ্ন, পোর্টফোলিওর উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের অবস্থানের মূল্যায়ন করা, শিক্ষার্থীদের অগ্রগতিকে লিপিবদ্ধ করা, শিক্ষার্থীদের সাফল্যকে নির্দিষ্ট আকারে সাজানো, এগুলো হচ্ছে পোর্টফোলিওর উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, অভিক্ষা হলো কতগুলো কার্যাবলী যা কোনো নির্দিষ্ট সময়ে ব্যক্তির বিশেষ কোনো আচরণ পরিমাপে ব্যাহত হয়,
ব্যবহৃত হয়। উক্তিটি কে করেছেন? গ্যারেট। নেক্সট প্রশ্ন, উৎকৃষ্টতার মান অনুযায়ী পরিমাপের স্কেলগুলো কি কি? প্রথমে নামসূচক স্কেল। সর্বোচ্চ কি বলা হচ্ছে? সর্বোচ্চ উৎকৃষ্ট হচ্ছে আনুপাতিক স্কেল, আর সর্বনিম্ন উৎকৃষ্ট হচ্ছে নামসূচক স্কেল। এইভাবে সাজানো হয়েছে। নামসূচক স্কেল, তার থেকে উৎকৃষ্ট হচ্ছে ক্রমসূচক স্কেল, তার থেকে উৎকৃষ্ট হচ্ছে ব্যাপ্তিসূচক স্কেল, তার থেকে উৎকৃষ্ট হচ্ছে আনুপাতিক স্কেল, এবং সর্ব উৎকৃষ্ট স্কেল হচ্ছে আনুপাতিক স্কেল। নেক্সট, পারদর্শিতার ক্ষেত্রে নম্বরের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি ক্রমানুসারে শিক্ষার্থীদের বিন্যাস করা এটি কোন ধরনের স্কেলের উদাহরণ? ক্রমসূচক স্কেল। এটা রিপিট হয়ে গেছে প্রশ্নটি। ক্রমসূচক স্কেলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে কি ব্যবহার করা হয়? ক্রমসূচক স্কেলে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি পরিমাপক হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে মিন। সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার মধ্যে কি কি আছে? মিন, মিডিয়ান, মোড। তাহলে ক্রমসূচক স্কেলে কি ব্যবহার করা হচ্ছে? মিন। নেক্সট প্রশ্ন, থার্মোমিটার কোন ধরনের স্কেলের উদাহরণ? থার্মোমিটার ব্যাপ্তিসূচক স্কেল। নেক্সট, ব্যারোমিটার, হাইড্রোমিটার কোন ধরনের স্কেলের উদাহরণ? ব্যাপ্তিসূচক স্কেল। নেক্সট, ব্যাপ্তিসূচক স্কেলের ব্যক্তিসূচক স্কেলের বৈশিষ্ট্যগুলো কি? এই স্কেলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য সমান হয়। এই স্কেলের পার্থক্যগুলির মধ্যে সময় এককের ধারণা বর্তমান। নেক্সট প্রশ্ন, সোসিওগ্রাম প্রস্তুত করার ক্ষেত্রে সদস্য সংখ্যা সাধারণত কত জনের মধ্যে সীমাবদ্ধ রাখা প্রয়োজন? 20 জনের মধ্যেই থাকতে হবে। নেক্সট প্রশ্ন, সোসিওগ্রাম পদ্ধতিতে স্টার বলতে কাদের বোঝানো হয়েছে? যাকে প্রায় সকলেই পছন্দ করে তাকে স্টার বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন অভিক্ষার দ্বারা ব্যক্তির যে বৈশিষ্ট্য পরিমাপ করতে চাওয়া হচ্ছে, অভিক্ষাটি যদি প্রকৃতি সেই বৈশিষ্ট্য পরিমাপ করতে সক্ষম হয়, তখন তাকে কি বলা হবে? যথার্থতা। নেক্সট প্রশ্ন, কোন একটি নির্দিষ্ট শিক্ষণীয় বিষয়বস্তুর ভিত্তিতে শিক্ষার্থীর আচরণের সুসংহত প্রসারকে ব্যাখ্যা করতে পারে এমন পারদর্শিতা পরিমাপকারী অভিক্ষাই হল বৈশিষ্ট্য ভিত্তিক অভিক্ষা। এই উক্তিটি কে করেছেন? গ্রোনল্যান্ড। নেক্সট, ব্যাপ্তিসূচক স্কেলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে কি ব্যবহার করা হয়? মিন। নেক্সট, যথার্থতা বলতে উদ্দেশ্য পরিমাপের সেই সীমাকে বোঝায় যে সীমা পর্যন্ত অভিক্ষা বা পরিমাপটি উদ্দেশ্য পরিমাপে সক্ষম। এই উক্তিটি কে করেছেন? ক্রোনব্যাক। নেক্সট প্রশ্ন, একজন শিক্ষক মেধাবী একজন ছাত্রের উপর একটি নির্দিষ্ট অভিক্ষা প্রয়োগ করলেন এবং তার ফলাফলের ভিত্তিতে ওই ছাত্রের কোন বৃত্তিতে সফল হওয়ার সম্ভাবনা তা বিচার করতে চান। এক্ষেত্রে শিক্ষক কোন যথার্থতার সাহায্য নেবেন? ভবিষ্যৎ সম্ভাবনামূলক। কারণ ছাত্রটি বর্তমানে পড়াশোনা সবকিছু চিন্তাভাবনা করে একজন শিক্ষক ভবিষ্যতে কি হবে তার কথা চিন্তা করছে, সেজন্য হচ্ছে কি হচ্ছে এটা ভবিষ্যৎ সম্ভাবনামূলক। নেক্সট প্রশ্ন, কোন পরিমাপক যন্ত্রের সাহায্যে যদি একই বস্তুকে বারবার পরিমাপ করে একই ফল পাওয়া যায় তাহলে সেই পরিমাপক যন্ত্রটিকে কি বলা হবে? নির্ভরযোগ্য পরিমাপ। নেক্সট, সমাজমিতি পদ্ধতির জনক কে? জে.এল. মরেনো সমাজমিতি পদ্ধতির জনক। সমাজমিতি পদ্ধতি কিন্তু বলছে, সমাজমিতি পদ্ধতির জনক হচ্ছে জে.এল. মরেনো। নেক্সট প্রশ্ন, আদর্শমান ভিত্তিক অভিক্ষার বৈশিষ্ট্য কি? এই অভিক্ষায় একটি নির্দিষ্ট দল থাকবে, পর্যায়ে বা স্তরের জন্য তৈরি করা হবে। আদর্শ মান ভিত্তিক অভিক্ষার ফলাফলের লেখচিত্র স্বাভাবিক বন্টনের লেখচিত্র অনুযায়ী হবে। এই অভিক্ষায় প্রাপ্ত স্কোরগুলোকে শতাংশ স্কোর ও শতাংশ র্যাঙ্কের মাধ্যমে প্রকাশ করা যাবে। আপনাদের কাছে আবার অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। নেক্সট প্রশ্ন, নির্ণায়কের সঙ্গে অভিক্ষার সহ সম্পর্কই হলো যথার্থতা। এই উক্তিটি কে করেছেন? গুলিকসন। নেক্সট, বিষয়বস্তুগত যথার্থতার প্রাধান্য কোথায় দেখা যায়?
শিক্ষাগত অভিক্ষায়। প্রশ্নগুচ্ছের সুবিধা কি? তথ্য সংগ্রহের খরচ কম, পক্ষপাত দুষ্টতা মুক্ত, একসঙ্গে অনেক বেশি ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা যায়। নেক্সট প্রশ্ন, কোন তথ্যগুলো সোসিওগ্রাম থেকে জানা যায়? নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দলের সাংগঠনিক গভীরতা, দলের অন্তর্ভুক্ত সদস্যদের মনোভাব। নেক্সট প্রশ্ন, রোথনে এবং রোয়েন্ট এর মতে কোন ধরনের ছাত্রদের জন্য কেস হিস্ট্রি প্রস্তুত করা প্রয়োজন? কেস হিস্ট্রি অত্যন্ত মেধাবী ছাত্র এবং যেসব শিক্ষার্থী সবসময় সমস্যা সৃষ্টি করে এদের জন্য কিন্তু কেস হিস্ট্রি প্রস্তুত করা অবশ্যই প্রয়োজন। নেক্সট প্রশ্ন, মনোবিজ্ঞানী অ্যালপোর্ট এর মতে কেস হিস্ট্রিতে কত প্রকার তথ্য থাকা উচিত? 8 প্রকারের তথ্য থাকা উচিত। নেক্সট প্রশ্ন, প্রতিফলন অভিক্ষার সুবিধা কি? এই অভিক্ষায় ব্যক্তিত্বের, একটু বানান ভুল হয়ে গেছে, এই অভিক্ষায় ব্যক্তিত্বের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। এই অভিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর অন্তর্জগতের খবর পাওয়া যায়। শিশু, নিরক্ষর ও প্রতিবন্ধীদের জন্য এই অভিক্ষা বিশেষ প্রয়োজন। অপেক্ষার জায়গায় অভিক্ষা হবে, একটু স্পেলিংটি ঠিক করে নেবেন। নেক্সট, সর্বপ্রথম কে প্রতিফলন অভিক্ষার নামকরণ করেন? এল.কে. ফ্র্যাঙ্ক। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীর বিদ্যালয় জীবনে কোনো এক বিশেষ সময়কাল পর্যন্ত যতটুকু শিক্ষাগত অগ্রগতি হয়েছে তা বিচার করার জন্য যে কৌশল ব্যবহার করা হয় তাই হলো পারদর্শিতার অভিক্ষা। এই উক্তিটি কে করেছেন? জেসি না নেলি। নেক্সট, কালির ছাপের অভিক্ষাটি কে প্রস্তুত করেন? হারম্যান রর্সাক। কালির ছাপের অভিক্ষা। নেক্সট প্রশ্ন, পরিমাপ ও অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য কি? পরিমাপ হলো শিক্ষার্থীর কোনো বিষয়ের অভিক্ষায় প্রাপ্ত স্কোর বা নম্বর। অ্যাসেসমেন্ট হলো প্রাপ্ত স্কোরের পর্যালোচনা ও তাৎপর্য বিশ্লেষণ। নেক্সট, একটি নিখুঁত নির্ভরযোগ্য পরিমাপক দ্বারা যদি একদল ব্যক্তিকে দুবার পরিমাপ করা হয় তাহলে উক্ত দুদল স্কোরের মধ্যে সহসম্পর্কের মান হবে 1.00। এই উক্তিটি কে করেছেন? ওয়ালকার। নেক্সট প্রশ্ন, কয়টি ছবি নিয়ে রর্সাকের কালির ছাপের অভিক্ষাটি গঠিত? 10টি ছবি নিয়ে। নেক্সট, মনোবৈজ্ঞানিক অভিক্ষায় অন্তর্ভুক্ত কি? বুদ্ধির অভিক্ষা, ব্যক্তিসত্তার অভিক্ষা, পার্থক্যমূলক সম্ভাবনার অভিক্ষা, এগুলো হচ্ছে সবই মনোবৈজ্ঞানিক অভিক্ষা। রচনাধর্মী বা এসে টাইপ টেস্ট অভিক্ষার সুবিধাগুলো কি? নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রকাশ, ভাষামূলক ক্ষমতার বিকাশ, প্রশ্নপত্র গঠন তুলনামূলক সহজ, কারণ কয়েকটি প্রশ্ন করলেই অনেক নাম্বারের প্রশ্ন উত্তর দেওয়া যায়, তার জন্য সহজ। কারণ একটি প্রশ্ন 10 নাম্বারের যদি হয় আর 10টায় 10 নাম্বার, কতগুলো প্রশ্ন বানাতে হবে, সেক্ষেত্রে রচনাধর্মী প্রশ্ন বানানোর সুবিধা। পরের প্রশ্ন, একটি বিচারকরণ জাতীয় প্রশ্নের উদাহরণ। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে পাশ ফেল কি থাকা উচিত? এটা হচ্ছে বিচারকরণ জাতীয় প্রশ্ন। নেক্সট, নিয়ন্ত্রিত উত্তরধর্মী প্রশ্নের উদাহরণ কি হবে? স্বাভাবিক বন্টনের লেখচিত্রের 5টি বৈশিষ্ট্য লেখো। নিয়ন্ত্রণ আছে এটাতে, 5টি, যে কোনো 5টি লিখতে বলেছে। নেক্সট, একটি শ্রেণীকরণ জাতীয় প্রশ্নের উদাহরণ। শ্রেণীকরণ জাতীয় প্রশ্ন, মনোযোগের শ্রেণীবিভাগ করো। জন ডিউ, স্কিনার, থর্নডাইক এই ব্যক্তিগণের মধ্যে যেসব দিক থেকে পৃথক সেগুলো লেখো। এগুলো হলো শ্রেণীকরণ জাতীয় প্রশ্নগুলো। ওপেন এন্ড কোশ্চেন বা মুক্ত প্রশ্নের উদাহরণ কি? মুক্ত প্রশ্নের উদাহরণ বলতে নিজের মতো করে লেখা যাবে। নিরক্ষরতা দূরীকরণে বিদ্যালয়ের ভূমিকা কি? বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণ কি? এগুলো হচ্ছে ওপেন এন্ড কোশ্চেন। নেক্সট, মুক্ত প্রশ্নমালার সুবিধা কি? উত্তরদাতা তার যোগ্যতা অনুযায়ী পছন্দ মতো উত্তর দানের সুযোগ পান। গবেষণার অধীনের বিষয় সম্পর্কে অধিকতর নতুন জ্ঞান লাভ করা সম্ভব।
নেক্সট প্রশ্ন, একটি সৃজনাত্মক প্রশ্নের উদাহরণ দাও। নিরক্ষরতা দূরীকরণে একটি বাস্তব পরিকল্পনা রচনা করো। এটা হচ্ছে সৃজনাত্মক প্রশ্নের উদাহরণ। একটি নৈর্ব্যক্তিক প্রশ্নের উদাহরণ, ভারতবর্ষে প্রথম শিক্ষা কমিশনের নাম কি? এগুলো হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন, শর্ট প্রশ্ন, এক কথায় উত্তর। নেক্সট, একটি সম্পূর্ণকরণ জাতীয় প্রশ্নের উদাহরণ। সম্পূর্ণকরণ জাতীয়, এটা ড্যাশ ড্যাশ হলেন প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে সম্পূর্ণকরণ জাতীয় প্রশ্নের উদাহরণ। আপনার উত্তর করুন তো কমেন্ট বক্সে। এই প্রশ্নটা ড্যাশ হলো প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। নেক্সট প্রশ্ন, নকশা প্রস্তুত করার ক্ষেত্রে কোন বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়? প্রশ্নের প্রকৃতি, শিক্ষাদানের উদ্দেশ্যবলী, বিষয়বস্তুকে একক বা উপ এককে বিভক্ত করা। নেক্সট প্রশ্ন, ব্লু প্রিন্টের মাত্রাগুলো কি? বিষয়বস্তু, প্রশ্নের প্রকৃতি, শিক্ষণ উদ্দেশ্যবলী। নেক্সট প্রশ্ন, পদ বিশ্লেষণের অন্তর্গত কি কি? আইটেম অ্যানালাইসিসের অন্তর্গত কি কি? প্রশ্নের কাঠিন্যতা মান, বিকল্প উত্তরগুলির প্রকৃতি নির্ণয়, প্রশ্নের পার্থক্য নির্ণয় করার ক্ষমতা। এগুলোই হচ্ছে পদ বিশ্লেষণের অন্তর্গত। এগুলো আপনাদের আবার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট প্রশ্ন, গ্রোনল্যান্ড রচনাধর্মী প্রশ্নগুলোকে মোট কয় ভাগে ভাগ করেছেন? 12 ভাগে ভাগ করেছেন। চেকলিস্ট কি? মূল্যায়নের একটি কৌশল, নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের সমষ্টি হচ্ছে চেকলিস্ট। নেক্সট প্রশ্ন, রেটিং স্কেলের উদাহরণ দাও। রেটিং স্কেল, ভাইনল্যান্ডের সামাজিক পরিণমনের পরিমাপক স্কেল। নেক্সট পয়েন্ট, উইটেনবর্ন মানসিক রোগ সম্পর্কিত স্কেল, ফেলসের মাতা পিতার আচরণ সম্পর্কিত স্কেল। এগুলো হচ্ছে সব হচ্ছে রেটিং স্কেল। নেক্সট প্রশ্ন, ট্যাট ট্যাট কে প্রস্তুত করেন? মারে। ট্যাট এ মোট কটি কার্ড আছে? 19টি কার্ড আছে। নেক্সট, রটারের অসম্পূর্ণ বাক্যের অভিক্ষায় কটি অসম্পূর্ণ বাক্য আছে? 40টি অসম্পূর্ণ বাক্য আছে। নেক্সট প্রশ্ন, রটারের অসম্পূর্ণ বাক্যের অভিক্ষায় শব্দের প্রকৃতি বিবেচনার জন্য কত পয়েন্ট স্কেল ব্যবহার করা হয়েছে? 7 পয়েন্ট স্কেল। নেক্সট প্রশ্ন, মরে ও মার্গানের যুক্তি সম্পর্ককরণ অভিক্ষাটি কয়টি কার্ড আছে? 10টি। নেক্সট প্রশ্ন, জন্ডির ছবি নির্বাচনের অভিক্ষায় মোট কটি ছবি ব্যবহার করা হয়েছিল? 48টি ছবি। কুডারের প্রেফারেন্স ব্ল্যাঙ্ক পেশাগত কত সালে প্রকাশিত হয়? এটা ভালো করে দেখবেন, দুটো প্রশ্ন আছে। কুডারের প্রেফারেন্স ব্ল্যাঙ্ক, একটা হলো পেশাগত, আরেকটা আছে কুডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক হচ্ছে ব্যক্তিগত। কুডারের প্রেফারেন্স ব্ল্যাঙ্কের যেটা পেশাগত সেটা হচ্ছে 1956 সালে প্রকাশিত। কুডার প্রেফারেন্স ব্ল্যাঙ্কে যেটা ব্যক্তিগত সেটা হচ্ছে 1948 সালে প্রকাশিত। নেক্সট প্রশ্ন, আগ্রহের অভিক্ষার গুরুত্ব কি? শিক্ষা পরিকল্পনা, বৃত্তিমূলক নির্দেশনা, বিষয়বস্তু নির্বাচন করা। নেক্সট প্রশ্ন, মিনেসোটা ব্যক্তিসত্তার বহির্মুখী অভিক্ষায় MMPI, এটা কিন্তু মিনেসোটা ব্যক্তিসত্তার অভিক্ষার ফুল ফর্ম হচ্ছে MMPI। তা মিনেসোটা ব্যক্তিসত্তার বহির্মুখী অভিক্ষায় কত সালে প্রকাশিত হয়? 1940 সালে। নেক্সট প্রশ্ন, মিনেসোটা ব্যক্তিসত্তার বহির্মুখী অভিক্ষায় MMPI এর অভিক্ষাপথ হিসেবে মোট কটি বিবৃতিসূচক বাক্য অন্তর্ভুক্ত করা হয়েছে? 550টি। নেক্সট প্রশ্ন, মিনেসোটা ব্যক্তিসত্তার বহুমুখী অভিক্ষায় MMPI ব্যবহার করা হয় কাদের উদ্দেশ্যে? 16 বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের ক্ষেত্রে মিনেসোটা ব্যক্তিসত্তার বহুমুখী অভিক্ষাটি ব্যবহার করা হয়, যারা 16 বছরের উপরে আছেন। নেক্সট প্রশ্ন, মনোবিদ বুলারের টয় ওয়ার্ল্ড অভিক্ষায় মোট কটি খেলনার টুকরো ব্যবহার করা হয়েছে? টয় ওয়ার্ল্ড অভিক্ষায় মোট কটি খেলনার টুকরো আছে? 30টি।
স্ট্রং এবং ভোকেশনাল স্ট্রং এর ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক ভিআইবি, এতে মোট কটি অভিক্ষাপদ ও অভিক্ষাংশ আছে? অভিক্ষাপদ আছে 400টি আর অভিক্ষাংশ আছে 8টি। নেক্সট, কে সর্বপ্রথম বিজ্ঞানসম্মত বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন? বিনে। নেক্সট প্রশ্ন, কার পদ্ধতিকে সমষ্টিমূলক রেটিং পদ্ধতি মেথড অফ সামাটেড রেটিং বলা হয়? লিকার্টেড। উত্তর হচ্ছে লিকার্টেড। নেক্সট, বানোয়েটার এর অভিক্ষাটি বিশেষভাবে কার্যকরী কত বছর ব্যক্তিদের উপর? 14 থেকে 21 বছরের ব্যক্তিদের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, বেল তার অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি কত সালে প্রস্তুত করেন? 1934 খ্রিস্টাব্দে। আজকে সর্বশেষ প্রশ্ন, পারদর্শিতা ও প্রবণতার মধ্যে পার্থক্য কি? পারদর্শিতা পরিবর্তনশীল, কিন্তু প্রবণতার ক্ষেত্রে বংশগতির প্রভাব থাকার ফলে স্থায়িত্ব দেখা যায়। 2 নম্বর পয়েন্ট, পারদর্শিতা হলো নির্দিষ্ট সময়ব্যাপী অনুশীলনের পর কতখানি সফলতা অর্জিত হয়েছে তার পরিমাণ। অপরদিকে প্রবণতা হলো কোনো কাজের সফলতা অর্জনের পূর্বাভাস। ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনারা কিন্তু ভিডিওটি লাইক করেননি, ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করছেন না। প্লিজ ভিডিওটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।